সবার অপমান সহ্য করে অসুস্থ হয়ে পড়ে রইল কমলিনী। অন্যদিকে কমলিনীর ঘরে এসে কমলিনীর পা ছুঁয়ে তার কাছে ক্ষমা চাইল পার্বতী। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। কমলিনীকে সকলেই অপরাধী মনে করছে, কমলিনীকে সকলেই অপমান শুরু করে দিয়েছে। আর ঠিক তখনই কমলিনীর কাকামণি তার বাবা মা বলে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে, এই অপমানগুলো সহ্য করবে? বাবা মা হিসেবে আমরা কোনোভাবে এই অপমান সহ্য করতে পারবো না। এদিকে তখনই মিঠির বলে, আমি একটা কথা বলছি কাকিমা, আজকের এই দিনে তোমার উচিত আমাদের নতুন কাকুর পাশে এসে দাঁড়ানো। নতুন কাকু কিন্তু সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে, আর যদি তুমি আজকে চলে যাও নতুন কাকু কতটা কষ্ট পাবে তুমি কি একবার ভেবে দেখেছো? মিঠিলের কথা শুনে মিঠিলের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে তখনই কমলিনী। এদিকে কুর্চি তখন বলে, বৌদিভাই তুমি এই বিষয়টা একবার ভেবে দেখো, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? পার্বতী এই বাড়িতে এসেছে, থাকুক না, তুমি তোমার মতো করে থাকো। তুমি শুধু শুধু কেন নতুন দাকে কষ্ট দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে? এদিকে কমলিনীর মুখের দিকে তাকিয়ে তখন নতুন বলে, দেখো কমলিনী, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। এই বাড়িটা কিন্তু তোমার, তুমি ছাড়া এই বাড়িটা একদম নিঃস্ব হয়ে যাবে। এই বাড়িটা থেকে তুমি এক পা যদি বের হওয়ার চেষ্টা করো তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। এই বাড়ি ছেড়ে বহুদূর আমি চলে যাব। আর এই কথাগুলো সকলের সামনে বলা শুরু করে নতুনের দিকে তাকিয়ে থাকে অনন্যা। সকলে দিকে নতুনের এই কথাগুলো শুনে তার জন্য একটু খারাপ লাগে বাবিলের। বাবিল তখন সকলের সামনে বলে ওঠে, মা তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতে থাকো। তোমার যদি যাওয়ার হয় তুমি কালকে যেও, আমি বরং তোমাকে নিয়ে যাব। তোমরা একদম চিন্তা করো না, তোমরা আজকে বাড়ি থেকে চলে যাও, মাকে নিয়ে আমি কালকে চলে যাব। এদিকে মিঠিও ঠিক একই কথা বলে, আমারও কোনো কিছু গোছগাছ করা হয়নি, আমি আজকে কোনোভাবে যেতে পারবো না, আমি আজকে যাব না, আমি এই বাড়িতেই থাকবো। কুর্চি তখন সকলের সামনে বলে ওঠে, বৌদিভাইয়ের অনেক ধকল গিয়েছে, অনেক অপমান সহ্য করে গিয়েছে, তার একটু বিশ্রাম দরকার। বৌদিভাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমান তুমি সহ্য করো না, ঘরের মধ্যে চলে যাও। কমলিনীর বাবা এবং মাকে বলে, আপনার বরং আজকে চলে যান, বৌদিভাই নিশ্চয়ই কালকে যাবে। এদিকে তখনই নতুন বলে, কুর্চি আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তোমার বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করছিল, তার কি এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার ছিল? তোমার বৌদিকে যখন কেউ তাকে সম্মান করে সেটা সে রিফিউজ করে দেয়, আর যখন তাকে অপমানজনক কথা বলে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। কমলিনী সকলের সামনে আমি একটা কথা বলতে চাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেও না, তুমি ছাড়া এই বাড়ির কোনো অস্তিত্ব নেই। এই বাড়িটা মানে তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও এই বাড়িটা পুরো অস্তিত্বই হারিয়ে ফেলবে। আর তুমি চলে গেলে এই বাড়ি থেকে আমিও চলে যাব, এই বাড়িটার কোনো মূল্যই নেই আমার কাছে। এই সব কিছু তো তোমার জন্যই আমি করেছিলাম, কেন তুমি এভাবে আমাকে রিফিউজ করে দিচ্ছ? এদিকে নতুনের মুখে এই কথা শুনে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে। কমলিনী তখন বলে, নতুন ঠাকুরবো আর কতটা জ্বালাবে আমাকে, আর কত অস্বস্তিতে ফেলবে আমাকে, আর কতটা অপমান করবে আমাকে? এদিকে কমলিনীর এই কথাগুলো নতুন শুনতে থাকে। নতুন তখন মুচকি মুচকি হাসতে থাকে, তোমাকে জ্বালাবো না তো আমি কাকে জ্বালাবো? তোমাকেই তো আমি জ্বালাবো, জ্বালানোর মতো মানুষ তো একজনই আছে, তাই না? কমলিনী তুমিই একমাত্র মানুষ যে আমার জ্বালা যন্ত্রণাগুলো নিজে মুখ বুঝে সহ্য করে নাও, আর সেটাতেই আমার খুব ভালো লাগে। আর তো কেউ নেই আজকে তোমাকে এইভাবে অপমান করছে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু একটা জিনিস, তুমিও তো আমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলে না কমলিনী। এদিকে তাদের এই কথাগুলো শোনার পর তখনই আবার ঠাম্মি বলে ওঠে, অনেকক্ষণ ধরে তোমাদের সকলের কথা শুনছি, এবার আমার কথা শোনো। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যেও না। আর আপনাদেরকেও বলছি, আপনাদের মেয়ে আজকে যাবে না, আপনারা বরং এখান থেকে চলে যান। আপনাদের মেয়ের যদি যাওয়ার হয় কালকে না হয় চলে যাবে। আর একটা কথা বৌমা, আমি বলছিলাম নতুন তো এখন বিয়েটা করেছে, নতুন যেহেতু বিয়েটা করেছে, পার্বতীর সঙ্গে সংসার হবে কি হবে না তার কপালে লেখা আছে কি আছে না এটা তো ঠাকুর ঠিক করে দেবে, এখানে তো আমাদের কোনো আর হাত নেই, তাই না? তাই শুধু শুধু তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? নতুন তো চাই তুমি এই বাড়িতেই থাকো, তাই আমি বলছি কি তুমি এই বাড়িতেই থেকে যাও। যদি পার্বতীর কপালে লেখা থাকে নতুনের ভাত খাওয়া তাহলে অবশ্যই খাবে, এতে তো আমরা বাধা দিতে পারি না, তাই না? আর নতুন তোকেও একটা কথা বলছি, তুই বিষয়টা একটু ভেবে চিন্তে দেখিস, তুই এইভাবে যে সকলের সামনে মেয়েটাকে অপমান করে কথা বলছিস এটা কিন্তু আমার একদমই সহ্য হচ্ছে না। করছি তখন আবারও কমলিনীকে বলে, বৌদিভাই তোমার কি এখনো ভাবা হয়নি? তুমি কি এখনো ভাববে? তুমি কি নতুনদার কথাটা একবারও রাখবে না? তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। এদিকে তখনই আবার কমলিনী তার বাবা এবং মাকে বলে, তোমরা আজকে বরং চলে যাও, আমি ঠিকই কালকে চলে যাব। বাবিল মিঠিল তো বললো আমাকে নিয়ে যাবে, আমার একটু বিশ্রাম দরকার জানো তো মা, আমার শরীরটা না একদম নিস্তেজ হয়ে পড়ছে, আমি বরং কালকেই যাব, তোমরা আজকে চলে যাও। এদিকে কাকামণি বলে, যেটা তুমি ভালো মনে করো বুড়িমা, কিন্তু হ্যাঁ কালকে কিন্তু অবশ্যই যাবে, দরকার হলে আমাকে ফোন করবে, আমি তোমাকে নিয়ে যাব। বাবিল তখন বলে, সেটার কোনো দরকার নেই, আমি বরং মাকে নিয়ে চলে যাব। এদিকে তখনই আবার কমলিনীর মা বলে, দেখো মা তোমাকে কিন্তু নিতে এসেছিলাম আমরা, এখন তুমি যদি না যেতে চাও এতে তো আমাদের কিছু করার নেই, কিন্তু একটা কথা, কালকে কিন্তু অবশ্যই তোমাকে যেতে হবে। তোমাকে অন্য কারোর জন্য অপমান আমরা কিন্তু কোনোভাবে সহ্য করব না। এভাবে কেন তুমি অন্যের অপমান নিজের ঘাড়ে
ঘরে নেবে, অন্যের অপমান কেন তুমি সহ্য করবে? এই বলে তখন তারা সেখান থেকে চলে যায়। এদিকে কমলিনী এবং কুর্চি তারা দুজনেই ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কমলিনীর শরীরটা খুবই খারাপ। তখনই দেখা যায় ঘরের মধ্যে কমলিনী অসুস্থ হয়ে পড়ে, তার শরীরে একটু জ্বর জ্বর ভাব সৃষ্টি হতে থাকে। তখনই কুর্চি বলে, তোমাকে আগেই বলেছিলাম বৌদিভাই, তুমি সেখানে দাঁড়িয়ে থেকো না। কেন দাঁড়িয়ে থেকে থেকে অপমানগুলো সহ্য করলে? এখন তো তোমার শরীরের অবস্থা ভালো না। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়াতে শুরু করে পার্বতী। আর তখনই কুর্চি এবং কমলিনী কথা বলতে থাকে। হঠাৎ করে আবার কে আসলো? নিশ্চয়ই ওই পার্বতী এসেছে। এই মেয়েটার জ্বালায় না কোনো কিছুই করা যায় না। তখনই কমলিনী শোয়া থেকে বসে পড়ে। দরজায় বারবার ধাক্কা দিতে থাকে পার্বতী। পার্বতী কমলিনীকে উদ্দেশ্য করে বলে, কমলিনী দি, আমি কি ভেতরে আসতে পারি? এই বলে তখন দরজা ধাক্কাতে শুরু করে। আর তখনই কুর্চি তো ভীষণই রেগে একদম ফায়ার হয়ে থাকে। এক পর্যায়ে দরজা খোলা দেখে পার্বতী তখন ঘরের ভিতরে প্রবেশ করে ফেলে। পার্বতী ঘরের মধ্যে এসেই বলে, আমি না এক্সট্রিমলি সরি, আমি তোমার পারমিশন ছাড়া ঘরের মধ্যে ঢুকে পড়েছি। কুর্চি তখন বলে, তুমি আবার এত রাতে এখানে আসতে গেলে কেন? তোমাকে কে বলেছে এখানে আসার জন্য? আর এইভাবে হুটহাট করে বৌদিভাইয়ের ঘরে ঢুকবে না তো? তখনই পার্বতী বলে, আমি কি আর ইচ্ছে করে এই ঘরে এসেছি? আমার তো কিছু কারণ রয়েছে। আসলে কমলিনীদি, আমি না তোমার নতুন ঠাকুরবোকে খুঁজে পাচ্ছি না, আর আমি ভাবলাম হয়তোবা তোমার ঘরে এসেছে, আর সেজন্যই আমি তোমার ঘরে এসেছি। এই কথাগুলো শোনার পর ভীষণ অবাক হয়ে যায় কমলিনী। কমলিনী তখন বলে, তোমার এটা মনে হলো যে নতুন ঠাকুরবো আমার ঘরে আসবে, আর তুমি সন্দেহ করে তুমি এত রাতে আমার ঘরে এসেছো? এটার কি কিন্তু মানে হয় না, বুঝতে পারলে তো? পার্বতী তখন বলে, বারে, এটার আবার মানে হয় না কি করে? যা সত্যি তো তাই বললাম। নতুন ঠাকুরবো তো তোমার সঙ্গেই এতদিন থেকেছে, তোমার ভাব মূর্তি যা আছে সব কিছুই তো তোমার সঙ্গে শেয়ার করতো, তাই না? আর আমি সেই থেকেই বাবা এই ঘরে কমলিনী দি, এতে কি আমি কোনো কিছু ভুল করেছি নাকি? আমার তো কোনো অপরাধ নেই। এদিকে তখনই পার্বতী সকলের সামনে বলে, দেখো তোমাদের কাছে বারবার আমি ছুটে আসি ছোট লোকের মতো, ভিক্ষে খুঁজি তোমাদের কাছে। আজকে একটা ফুলসজ্জার রাত, অথচ নতুন ঠাকুরবো আমার পাশে নেই। আমার পাশে যদি না থাকে এটা কি কোনোভাবে হয়? সারা জীবন কি হবে না হবে সেটা আমি ভাবি না, কিন্তু আজকের দিনটা অন্তত আমার সঙ্গে কাটানো দরকার না? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। পার্বতী তখন বলে, না খুঁজে পাচ্ছ না তো আমাদের কাছে এসেছো কেন? এদিকে পার্বতী বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না কুর্চি, তুমি আমার উপর এইভাবে রেগে রয়েছো কেন? আমি কি কখনো কোনো কিছু বলেছি তোমাকে? পার্বতীর মুখে এই কথা শুনে কুর্চি বলে, তুমি কিছু বলনি, কিন্তু তুমি যেভাবে বৌদিভাইকে অপমান করে কথা বলো। এদিকে পার্বতীর মুখে এই কথা শুনে আবারও কমলিনী বলে ওঠে, তোমার নতুন ঠাকুরবো কোথায় আছে সেটা আমি জানি না। আমার ঘরে থাকলে তো তুমি এসে দেখতে পারতে, কিন্তু তুমি যেটা বললে আমার ঘরে এসেছিল কিনা সেটার জন্য তুমি এই ঘরে এসেছো, এটা কিন্তু একদম মোটেও ঠিক কাজ করোনি। পার্বতী তখন বলে, আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু একটা জিনিস কি, আমি তো একটা মেয়ে, তাই না? আমি মেয়ে হিসাবে কি আমার স্বামীর আশ্রয় চাইতে পারি না? এখন তো বিয়েটা হয়ে গিয়েছে। পার্বতীর মুখে কথা শুনে আবার কুর্চি রেগে যায় এবং বলে, স্বামী স্বামী বলে চিল্লাতে শুরু করো। স্বামীকে ধরে রাখতে পারো না? আরেকজনের কাছে কেন আসতে গেলে? বৌদিভাই এখন অসুস্থ হয়ে রয়েছে, বৌদিভাইয়ের সঙ্গে নতুনদার কোনো এখন সম্পর্ক নেই। নতুনদা কোথায় আছে সেটা বৌদিভাই জানে না। আর তুমি কেমন ধরনের মানুষ? নতুনদা তো অস্বীকার করলো তোমাকে, কেন তুমি জোর করছো? বিয়েটা তো হয়নি। এদিকে পার্বতী তখন বলে, তুমি তো সেটা জানো না, তুমি কেন এভাবে রেগে যাচ্ছ? বিয়েটা হয় কি হয়নি সেটা তো আমরা একমাত্র জানি, তোমাদেরকে সেই কৈফিয়ত দিতে হবে না। দেখো তোমার কাছে এসেছি একটা মাত্র কারণ, এতদিন নতুন ঠাকুরবো তোমাদের বাড়িতে ছিল, তোমার কথাই শুনতো। তাই কমলিনী, আমি একটা কথা বলছি, তুমি যদি কোনোভাবে তোমার নতুন ঠাকুরবোকে বুঝিয়ে আমার কাছে পাঠাতে পারো, এতে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকের এই দিনটা, আজকের এই রাতটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা মেয়ে হয়ে তুমি কি সেটা বুঝতে পারো না? আমি তোমার কাছে সাহায্য চেতে এসেছি, ভিক্ষা চাইতে এসেছি, এটা কি আমার অপরাধ নাকি? আমি কি এটা চাইতে পারি না? দেখো তুমি বললে হয়তোবা নতুনদা ঠিকই আমার ঘরের মধ্যে আসবে। এদিকে কমলিনী বলে, আমার কথা কেন শুনতে যাবে? আমি ওর কি লাগে? আমি তো আজ না হয় কাল এই বাড়ি থেকে চলে যাব, তখন তুমি কাকে বলবে? পার্বতী তখন বলে, আমি কিন্তু তোমাকে একবারও এই বাড়ি থেকে যেতে বলিনি। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমি মনে করব তুমি আমার সংসারটাকে ভাঙানোর চেষ্টা করছো। কেননা তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, নতুনদা তো এই বাড়িতে থাকবে না, সেটা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে সকলের সামনে। তুমি নতুনদাকে আটকে রেখেছো। তখনই আবার কমলিনী বলে ওঠে, এসব কথা তুমি কেন বলছো? আমি থাকবো না, আমি আমার ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি আর এই বাড়িতে থাকবো। এদিকে পার্বতী বলে, দেখো কমলিনী দি, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আজকে কিন্তু আমার বাবাকে অনেকভাবে অপমান করেছে নতুনদা, এগুলো আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। গ্রামের সকল লোকেরা অপমান করেছে, আমি বাবাকে কথা দিয়ে ফেলেছি যে আমি নতুনদাকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব, আমি নিয়েই যাব। এদিকে তখনই কমলিনী বলে, তোমাকে বারণ করেছে কি নিয়ে যাও না? তখনই পার্বতী বলে, কিন্তু সেটা কি করে নিয়ে যাব
যাব? তুমি তো ওকে আটকে রেখেছো। তুমি যদি কোনোভাবে বলতে, তুমি যদি কোনোভাবে ভালো করে বুঝিয়ে বলতে আমার সঙ্গে সংসারটা করার জন্য, তাহলে হয়তোবা নতুন দা ঠিকই বুঝতো। তুমি যদি চাইতে সব কিছুই করতে পারতে। তোমার হাতে তো এখন নাটাইটা। দেখো, তুমি যদি চাইতে সকল কিছুই কিন্তু ঠিক করতে পারতে, কিন্তু তুমি মন থেকে কোনো কিছুই চাও না। পার্বতীর মুখে এই কথা শুনে কমলিনী বলে, তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে এসেছো, নাকি অন্য কোনো কথা বলবে? অন্য কোনো কথা বলার তাকে তুমি বলতে পারো। এদিকে কুর্চি বলে, এই শোনো, এইভাবে কথা বলার রাইট কিন্তু তোমাকে কেউ দেয়নি। নতুন দা কোথায় আছে এটা আমরা কেউ জানি না। তুমি বরং গিয়ে খুঁজে দেখো। তোমার স্বামী যেহেতু তুমি বলছো, তোমাকেই তো খোঁজ খবর নিতে হবে, তাই না? তখনই আবার পার্বতী বলে, আমি তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু আসার পর থেকে এই ঘরগুলো এখনও দেখা হয়নি। এখন কোন ঘরে ও রয়েছে সেটাও তো আমি জানি না। সেই জন্যই তো তোমাদের কাছে আমি সাহায্য চেতে এসেছি। আমার কষ্টগুলি কি তোমরা একবার বুঝতে পারো না? একটা মেয়ে হয়ে আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি। এখন আমি কি কোনোভাবে গ্রামে ফিরে যেতে পারবো নাকি? নতুনদা আমাকে বলেছে সে ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমাকে প্রতিষ্ঠিত করে তুলবে, কিন্তু আমি তো সেটা চাই না। আমি তো চাই নতুনদা যেন সারা জীবন আমার সঙ্গে থাকুক, আর সেটা তুমিই পারবে কমলিনী, একমাত্র তুমি সফল করতে পারবে। কমলিনী তখন বলে, আমি কোনো কিছুই সফল করতে পারবো না, যা তোমাকে আদায় করে নিতে হবে। আমি তো তোমার সামনে অনেকবার বলেছি যেন তোমার সঙ্গে সংসারটা করে। আমি কি এই কথা বলিনি? তুমি কি অস্বীকার করতে পারবে? পার্বতী তখন বলে, হ্যাঁ তুমি বলেছ, কিন্তু সে বলাতে তো কোনো কাজ হচ্ছে না। বারবার শুধু তোমার কাছেই ফিরে যাচ্ছে তোমার নতুন ঠাকুরবো, আর এটা কি আমি কোনোভাবে সহ্য করব? দেখো কমলিনীদি, আমি হয়তোবা তুমি ভাবছো তোমাকে অপমান করে কথা বলছি, কিন্তু নারী হিসাবে আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি কি করতে? তুমি তো এই কাজটাই করতে। তুমি কি কোনোভাবে ছেড়ে দিতে? তুমি তো কোনোভাবে ছেড়ে দিতে না। এখন তোমার বড় বড় 3টা ছেলে মেয়ে রয়েছে, তুমি তোমার ছেলে মেয়ের দিকে ফোকাস করো। আমাকে আমার মতো করে সংসারটা করতে দাও। তোমার দিকে এখন সম্পূর্ণ ফোকাস রয়েছে নতুন ঠাকুর বউয়ের। আর আমি একটা কথা বলতে চাই কমলিনীদি, তুমি চাইলেই সব কিছু সম্ভব। তাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার ভুল হলে ক্ষমা করো, তবু তুমি নতুন দাকে আমার কাছে পাঠাও প্লিজ।